ওকে, হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব ইউনিট নাম্বার 3 এবং এই ইউনিট আমরা বেসিক্যালি কভার করব প্রশিক্ষণ। তার মানে আমরা প্রথম দুটো ইউনিটে দেখলাম কর্মী সংস্থান কি, মানব সম্পদ ব্যবস্থাপনা কি। পরের ইউনিটে আমরা দেখলাম কর্মী সংস্থানের বা কর্মী সংগ্রহের যে দুটো উৎস আছে, এই উৎস সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেয়েছি। সর্বশেষ এই চ্যাপ্টারের যে ইউনিটটা আছে সেটাকে বলা হচ্ছে ইউনিট 3 এবং এই ইউনিটে আমরা কভার করব প্রশিক্ষণ কি, কত ধরনের প্রশিক্ষণ হতে পারে এবং প্রত্যেকটা প্রশিক্ষণের ডিটেলস একটা এক্সাম্পল সহকারে সম্যক ধারণা। তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রশিক্ষণ সম্পর্কে। ফার্স্ট অফ অল, প্রশিক্ষণ যাকে বলা হচ্ছে ট্রেনিং। প্রথমে খেয়াল করি প্রশিক্ষণ বেসিক্যালি কেন দরকার। সিম্পল, বা কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির কৌশলকে প্রশিক্ষণ বলে। তার মানে প্রশিক্ষণ হলো একটা কৌশল। কৌশলটা কিসের? একটা কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য। এবার খেয়াল করি দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির সহায়ক একটি প্রক্রিয়াকে বলা হয় প্রশিক্ষণ। তার মানে প্রশিক্ষণ বেসিক্যালি দুইটা জিনিস। ফার্স্ট অফ অল যেটা বলা হচ্ছে কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির যে একটা কৌশল আছে, তার মানে একটা কর্মীর যে কর্মদক্ষতা আছে, অ্যাবিলিটি ক্যালিবার আছে, সেটা ইনক্রিজ করার জন্য, সেটা বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার হয় তাকে বলা হচ্ছে প্রশিক্ষণ। এবার আমরা দেখব বেসিক্যালি প্রশিক্ষণ দুভাবে হতে পারে। প্রশিক্ষণ হতে পারে কাজের ভিতর দিয়ে কিছু শেখা, আবার হতে পারে কাজের বাইরে থেকে শেখা। তো আমরা দেখব কাজের মধ্য দিয়ে যে প্রশিক্ষণটা আছে যেটাকে বলা হয় অন দ্য জব ট্রেনিং, এবং কাজের বাইরে যে প্রশিক্ষণটা আছে যেটাকে বলা হয় অফ দ্য জব ট্রেনিং। খেয়াল করব অন দ্য জব ট্রেনিং কি, অফ দ্য জব ট্রেনিং কি। প্রথমে খেয়াল করি কাজের ভিতরে থেকে কোনো একটা ডিরেকশনে বা কোনো একটা গাইডেন্সের মাধ্যমে হাতে কলমে যখন আমি কোনো একটা জিনিস আয়ত্ত করার চেষ্টা করব, তখন তাকে বলা হয় কাজের মাধ্যমে প্রশিক্ষণ বা অন দ্য জব ট্রেনিং। এবার কাজের বাইরে আমি কোনো হাতে কলমে কাজ করছি না, জাস্ট আমি হতে পারে কেউ একজন আমাকে ডিরেকশন দিচ্ছে, কেউ একজন আমাকে লেকচার দিচ্ছে, বা কোনো একটা সেমিনার বা কোনো একটা ওয়ার্কশপ বা কোনো একটা মাধ্যমে যখন আমাকে কোনো কিছু শেখানোর চেষ্টা করানো হয় বা আমার দক্ষতার উন্নয়ন করার চেষ্টা করানো হয়, তখন তাকে বলা হয় অফ দ্য জব ট্রেনিং। এবার আমরা বইয়ের ভাষায় একটু দেখব এই দুটার ফর্মাল ডেফিনেশন কি বলেছে। প্রথম খেয়াল করি কাজের মাধ্যমে প্রশিক্ষণ। খেয়াল করি যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন কর্মী বা নির্বাহী কাজের সাথে সম্পৃক্ত থেকে, বলা হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত থেকে বা কার্য চলাকালীন ঊর্ধ্বতনের অধীনে থেকে কাজ করে কাজ সম্পর্কে হাতে নাতে জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করে তাকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি বলে। আবার একটু রিপিট করছি, এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে একজন কর্মী বা নির্বাহী কাজের সাথে সম্পৃক্ত থাকবে, যেটা প্রথম জিনিস, কাজের সাথে সম্পৃক্ত থাকবে। সম্পৃক্ত থাকা অথবা কার্য চলাকালীন ঊর্ধ্বতনের অধীনে থেকে কাজ সম্পর্কে, তার মানে হতে পারে কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে অথবা হতে পারে কোনো ঊর্ধ্বতনের অধীনে থাকতে পারে। এবং লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে হাতে নাতে জ্ঞান অর্জন করার যে সুযোগ লাভ করে তাকে বলা হয় কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। তার মানে কাজ না করেও, কারো অধীনে না থেকেও কিভাবে প্রশিক্ষণ লাভ করা যায় সেটা এখানে বলেছে। খেয়াল করি কর্মক্ষেত্রের বাইরে কর্মীদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি বলে। আমি কর্মক্ষেত্রের বাইরে হাতে কলমে শিক্ষার বাইরেও আমি যে প্রশিক্ষণ নিতে পারি তা সম্পর্কে বলা হয়েছে কাজের বাইরে প্রশিক্ষণ। এখন আমরা ডিটেলসে চলে যাব কাজের ভিতরে প্রশিক্ষণ কত প্রকার হতে পারে এবং কাজের বাইরের প্রশিক্ষণ কত প্রকার হতে পারে। প্রথমে আমরা জেনে নেব কাজের মাধ্যমে প্রশিক্ষণ বা অন দ্য জব ট্রেনিং। ফার্স্ট অফ অল, অথবা প্রথমে যেটা বলছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। মাথায় রাখতে হবে অ্যাডমিশন টেস্টে দুইভাবে কোশ্চেনগুলো হতে পারে এমসিকিউ। প্রথমে আসতে পারে নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ। এই যে অনেকগুলো প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো তোমার মাথায় সেট করা থাকতে হবে। কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটি বললে একটা অপশন থাকবে যেটা কাজের বাইরের প্রশিক্ষণের একটা অপশন, ওই অপশনটা তোমাকে সিলেক্ট করতে হবে যেটা নয় বলা হয়। আবার যদি বলা হয় কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটি, তখন যে অপশনটা কাজের মাধ্যমে প্রশিক্ষণ একটা রাইট অপশন দেওয়া থাকবে, বাকি 3টা বা 4টা রং আনসার দেওয়া থাকবে। যেটা রাইট আনসার দেওয়া থাকবে ওইটা তোমাকে খুঁজে বের করতে হবে। তার মানে কাজের মাধ্যমে যে প্রশিক্ষণের কয়েকটা পদ্ধতির কথা বলা হয়েছে, এবং একটু খেয়াল করি কাজের বাইরেও কয়েকটা পদ্ধতির কথা বলা হয়েছে। তো তোমাদের এই ব্যাপারগুলো মুখস্থ থাকতে হবে, মনে রাখতে হবে। একটা সিম্পল একটা টেকনিক্স আছে, যদি
কাজের মাধ্যমে যে প্রশিক্ষণ আছে, যদি কাজের মাধ্যমে প্রশিক্ষণের যে পদ্ধতিগুলো দেওয়া আছে 5টা বা 6টা পদ্ধতি, এই 5টা যদি তুমি মুখস্থ রাখতে পারো, তার মানে এগুলোর বাইরে যে পদ্ধতিগুলো আছে সবগুলো পদ্ধতি হবে কাজের বাইরে প্রশিক্ষণ। সিম্পল, মনে রাখার জন্য একটা সহজ টেকনিক্স। ওকে, এবার আমরা চলে যাব কাজের মাধ্যমে প্রশিক্ষণ। প্রথমে যেটা বলা হচ্ছে শিক্ষানবিশ। সিম্পল, শিক্ষানবিশ মানে হচ্ছে যখন কোনো কর্মীকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় একজন ঊর্ধ্বতন বসের অধীনে। তার মানে এখানে এমন হতে পারে একজন ম্যানেজারের আন্ডারে যখন একজন ম্যানেজার কিভাবে কাজ করে, কিভাবে ফাইল সাবমিট করে, কিভাবে একটা ফাইল রেডি করে, বা একজন ম্যানেজার কিভাবে তার প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী সামলায়, সে ব্যাপারগুলো দেখার জন্য হাতে কলমে শিক্ষা নেওয়ার জন্য তার অধীনে যখন 6 থেকে 7 জন বা এস্টিমেটেড 10 জন হতে পারে, বা 12 জন বা 15 জন যখন কর্মী বা যারা কাজ শিখতে আগ্রহী, তারা যখন কাজ করে একজন ম্যানেজারের কাজে সাহায্য করে এবং ম্যানেজারকে দেখে যখন কাজ শেখার প্রক্রিয়ার মধ্যে থাকে, তখন তাকে বলা হয় শিক্ষানবিশ প্রশিক্ষণ, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাপ্রেন্টিসশিপ। এবার আমরা চলে যাব পদ পরিবর্তন বা পদ আবর্তন, যেটাকে বলা হচ্ছে জব রোটেশন। সিম্পল, জব রোটেশন ব্যাপারটা হচ্ছে, আমরা একটু আগে বা গত ইউনিটে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যখন সেলস ডিপার্টমেন্ট থেকে কোনো একটা কর্মীকে প্রোডাকশন ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়, অথবা হতে পারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোনো একটা মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ, যাকে হঠাৎ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে মার্কেটিং ডিপার্টমেন্টে নিয়ে আসা হলো, তখন তাকে বলা হয় পদ পরিবর্তন বা পদ আবর্তন, যাকে বলা হচ্ছে জব রোটেশন। বিভিন্ন ফিল্ডের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বেসিক্যালি পদ পরিবর্তন বা পদ আবর্তনের কাজটা করা হয়। এবার আমরা চলে আসব প্রবেশনা পদ্ধতি বা পর্যায়ক্রমিক পদ্ধতি, যেটাকে বলা হয় ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ হচ্ছে যখন কোনো একটা প্রতিষ্ঠানে কিছু কর্মীকে নেওয়া হয় হাতে কলমে কাজ শেখানোর জন্য। ইন্টার্নশিপ হতে পারে পেইড, হতে পারে নন পেইড। তার মানে ব্যাপারটা খুবই সিম্পল, যখন একটা প্রতিষ্ঠানের বাস্তবিক অভিজ্ঞতা লাভের জন্য যখন কোনো কর্মী যখন চাই বা কোনো মানুষ যখন আগ্রহী হয় আমি শিখব কিভাবে কাজ করে, একটা টিমের আন্ডারে গিয়ে একটা টিমের বা একটা গ্রুপের অধীনে যখন কাজ করার অভিজ্ঞতা লাভ করা হয় হাতে কলমে, তখন তাকে বলা হয় প্রবেশনা পদ্ধতি বা পর্যায়ক্রমিক পদ্ধতি। এবার আমরা দেখব কোচিং। সিম্পল, কোচিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাচ করে প্রত্যেকটা ব্যাচে 10 থেকে 12 জন কর্মীকে হাতে কলমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দান করা হয়। একজন মানুষ লেকচার দিবে বা দেখিয়ে দিবে বা গাইডেন্স থাকবে, ওই লিডার বা ওই মানুষের গাইডেন্সের থ্রুতে মানুষ হাতে কলমে কাজ করবে এবং বাস্তবিক জ্ঞান লাভ করবে, তাকে বলা হচ্ছে কোচিং পদ্ধতি। এবার আমরা খেয়াল করব পর্যবেক্ষণ পদ্ধতি, যাকে বলা হচ্ছে অবজারভেশন মেথড। ভেরি সিম্পল, পর্যবেক্ষণ পদ্ধতি একটু খেয়াল করি। বাচ্চাকালে যখন অনেক বেশি বাচ্চাকাল ছিলাম, তখন আমি একটা কাজ করতাম। আমার আম্মু যখন নামাজ পড়তো, আমিও আম্মুর পাশে গিয়ে বসে বসে আম্মু যেভাবে নামাজ পড়তো ওইভাবে করার চেষ্টা করতাম। যখন আম্মু সিজদায় চলে যেত, আমিও ট্রাই করতাম সিজদায় যাওয়ার জন্য। যখন আম্মু রুকুতে দাঁড়াতো, তখন আমি রুকুতে যেভাবে আম্মু করতো এক্স্যাক্টলি সেভাবে কাজ করার চেষ্টা করতাম। তার মানে আমি একটা মানুষকে ফলো করছি কন্টিনিউয়াস, সে যেভাবে কাজগুলো করছে এক্স্যাক্টলি সেভাবে কাজ করার জন্য আমি চেষ্টা করছিলাম। হয়তো পারছিলাম না। তার মানে অবজারভেশন মানে হচ্ছে টু অবজার্ভ সামওয়ান। কোনো একটা মানুষকে আমি অবজার্ভ করব, সে কিভাবে কাজ করছে, সে কিভাবে কাজ করছে না, তার কাজ করার পদ্ধতিগুলো কি কি আছে, কোন কোন মেথডস সে ইউজ করছে বা ব্যবহার করছে একটা কাজ সম্পন্ন করার জন্য, তখন তাকে বলা হয় পর্যবেক্ষণ পদ্ধতি। তার মানে কাজের মাধ্যমে যে প্রশিক্ষণ আছে 5টা বিষয় তোমরা বুঝতে পেরেছো। শিক্ষানবিশ প্রশিক্ষণ, পদ আবর্তন বা পদ পরিবর্তনের মাধ্যমে হতে পারে, প্রবেশনা পদ্ধতি হতে পারে, কোচিং হতে পারে এবং পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড হতে পারে। এবার আমরা চলে যাব কাজের বাইরে কিভাবে প্রশিক্ষণটা দেওয়া হয়। ফার্স্ট অফ অল সিম্পল, বক্তব্য পদ্ধতি। এটা হচ্ছে একটা রুমের মধ্যে বা একটা বড় ক্লাসরুমের মধ্যে বা নির্দিষ্ট কোনো কক্ষের মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকবে, একজন লিডার কোনো একটি স্পেসিফিক বিষয় সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া শুরু করবে, আলোচনা করা শুরু করবে। উক্ত আলোচনা বা বক্তব্য থেকে যারা ক্যান্ডিডেটস আছে তারা চাইলে নোট নিতে পারে এবং এটা রেকর্ড করতে পারে, তার বক্তব্যটা রেকর্ড করতে পারে, রেকর্ড করে কিছু ইনফরমেশন পাবে।
এবং উক্ত ইনফরমেশনের বেসিসে সে যে জ্ঞানটা লাভ করবে, সে যে দক্ষতাটা লাভ করবে, সেটাকে বলা হচ্ছে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণ। আবার হতে পারে সেমিনার। সেমিনার হচ্ছে এমন একটা জিনিস যখন একটা নির্দিষ্ট রুমের মধ্যে বা নির্দিষ্ট কক্ষের মধ্যে বিশাল সংখ্যক মানুষ থাকবে, এটা বক্তব্য পদ্ধতির চেয়ে একটু বড় যখন হবে তখন তাকে সেমিনার বলা হয়। এক্স্যাক্টলি দ্য সেম প্রসিডিউর, বাট ব্যাপারটা হচ্ছে যখন সেমিনারে কয়েকজন স্পেশালিস্ট বক্তা থাকবে, তারা বিভিন্ন তাদের স্পেশাল সেক্টর সম্পর্কে তাদের ডিটেলস অভিজ্ঞতা শেয়ার করবে। ওই অভিজ্ঞতার আলোকে কর্মীরা বা যারা শিখতে আগ্রহী মানুষ আছে তারা শিখবে। তাদের এক্সপিরিয়েন্সের আলোকে তাদের সামনের জীবন যাতে সুন্দর এবং সাবলীল হয়, তাদের কর্মক্ষেত্র যাতে সুন্দর এবং সহজভাবে তারা গঠন করতে পারে, সেজন্য সেমিনার পদ্ধতি অধিকতর ইফেক্টিভ এবং কার্যকারী। এরপরে চলে যাব ঘটনা পর্যবেক্ষণ পদ্ধতি বা কেস স্টাডি। সিম্পল, কেস স্টাডি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে দাঁড় করানো হবে, ওই ঘটনাটার কি প্রবলেম আছে এবং কিভাবে সলিউশন দেওয়া যায় একটা ডিটেলস একটা চিন্তা করা। সিম্পল, কেস স্টাডি হচ্ছে একটা নির্দিষ্ট একটা ঘটনা দাঁড় করানো হলো, ওই ঘটনাটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে কি কি সম্ভাব্য সলিউশন হতে পারে, বিভিন্ন কনটেক্সট বা বিভিন্ন পার্সপেক্টিভ আলোচনা করে বা মাথায় রেখে যখন একটা সমস্যাকে সমাধানের পথ বের করা হয়, তখন তাকে বলা হয় কেস স্টাডি অথবা ঘটনা পর্যবেক্ষণ পদ্ধতি। এবার আমরা চলে যাব অধিবেশন, যাকে বলা হয় কনফারেন্স। একটু আগে আমি অধিবেশন এবং সেমিনার অনেকটা সেম, সেমিনার এবং কনফারেন্স অনেকটা সেম থিং, একটু ডিফারেন্স আছে, এটা সাইজের মধ্যে ডিফারেন্স হতে পারে। এবং কনফারেন্স এবং সেমিনারের মধ্যে যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে সেমিনার একসাথে হয়ে যায়, একসাথেই একটা নির্দিষ্ট সময় ধরে একসাথে শেষ হয়ে যায়। কনফারেন্স নির্দিষ্ট বিরতির মাধ্যমে হতে পারে, কয়েকটা সেগমেন্ট ভাগ করে আস্তে আস্তে বিরতি দিয়ে শেষ হতে পারে। এবার আমরা চলে যাব ওয়ার্কশপ বা কর্মশালা। সিম্পল, ওয়ার্কশপ হচ্ছে আমি যখন একটা লেকচার দেওয়া হবে বা কোনো একটা কিছু তোমাকে বোঝানো হবে, বোঝানোর পরে ছোটো একটা কাজ দেওয়া হবে, এই কাজটা এই লেকচারের আলোকে কিছু কাজ দেওয়া হবে, কাজগুলো করে দিতে বলা হবে। ইটস কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট টাইপ। একটা জিনিস আমি লেকচার দিলাম, ওই লেকচারের ভিত্তিতে আমি ওই লেকচারের উপরে কিছু কাজ দেওয়া হবে, ওই কাজগুলো সম্পন্ন করে পুনরায় আমি জাজ করব, ইভালুয়েশন করে একটা ফলাফল দাঁড় করানো হবে। আমি যে লেকচারটা দিলাম, এই লেকচারের উপর তোমাদের শিক্ষণীয় কতটুকু ছিল, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নাট্যাভিনয় পদ্ধতি। নাট্যাভিনয় পদ্ধতি মানে হচ্ছে সিম্পল, যখন কোনো একটা ড্রামা, কোনো একটা বাই এনি মিনস কোনো একটা কিছুর কৃত্রিম কোনো রূপ ধারণ করে যখন কোনো কিছু শেখানো হয়, কোনো একটা নাটক করে বা কোনো একটা ড্রামার ছলে, অভিনয়ের ছলে যখন কোনো কিছু শেখানো হয়, গানের ছলে যখন কিছু শেখানো হয়, তখন তাকে বলা হয় নাট্যাভিনয় পদ্ধতি। এরপর আসে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ভেরি সিম্পল, আমরা চোখ খুললেই কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে পারি যারা প্রশিক্ষণ দেয়। যেমন হতে পারে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম আছে, BOILC আছে, অনেকগুলো সংগঠন আছে যারা স্কিল হান্ট আছে, আবার অনেকগুলো সংগঠন আছে যারা ইয়াংদের জন্য কাজ করে, যারা নির্বাহী বা ম্যানেজার আছে তাদের জন্য অ্যাডভান্স অনেকগুলো কোর্স প্রোভাইড করে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা কর্মীদের ডেকে এনে নির্দিষ্ট কোর্স ফির বিনিময়ে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে স্পেসিফিক কিছু সেগমেন্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বক্তব্য পদ্ধতি, সেমিনার ছিল, ঘটনা পর্যবেক্ষণ, অধিবেশন, ওয়ার্কশপ ছিল, নাট্যাভিনয় পদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক যে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সবগুলোই কাজের বাইরে প্রশিক্ষণের মধ্যে পড়ে বা অন্তর্ভুক্ত। আজকে যে আমাদের পার্টটা ছিল ইউনিট 3-তে, সেটা হচ্ছে প্রশিক্ষণ ব্যাপারটা কি, প্রশিক্ষণ কত প্রকার হতে পারে এবং কাজের ভিতরে প্রশিক্ষণগুলো কী কী ছিল, কাজের বাইরে প্রশিক্ষণগুলো কী কী ছিল। এবং আশা করছি তোমরা প্রশিক্ষণ সম্পর্কে ডিটেলস একটা ধারণা পেয়েছো। ধন্যবাদ।